আজকে আমরা মহাকাশের এমন এক গভীর রহস্য নিয়ে কথা বলবো যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 3i/Atlas নামটা মনে রাখুন। মহাজাগতিক এই দূত আমাদের সৌরজগতে এমনভাবে প্রবেশ করেছে যা মহাবিশ্ব সম্পর্কে আমাদের সব ধারণাকে একদম ওলটপালট করে দিচ্ছে। ভাবুন তো একবার, কোটি কোটি বছর আগে আমাদের এই পৃথিবী ছিল একটা প্রাণহীন পাথুরে গ্রহ, কিচ্ছু ছিল না এখানে। তারপর মহাকাশের গভীর থেকে ধূমকেতুরা এসে প্রাণের জন্য দরকারি উপাদানগুলো এখানে পৌঁছে দিল। কিন্তু আসল প্রশ্নটা হলো, প্রাণের এই বীজগুলো ঠিক কোথা থেকে এসেছিল? হাজার হাজার বছরের এই পুরনো প্রশ্নের উত্তরটা হয়তো আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। ঠিক এই মুহূর্তে আমাদের সৌরজগতে এমন একজন অতিথি ঘুরে বেড়াচ্ছে যে আমাদের জগতের নয়। নাম তার 3i/Atlas। কোটি কোটি বছর ধরে সে তারাদের মাঝের নিকষ কালো অন্ধকারে ঘুরে বেরিয়েছে, আর এখন আমাদের সৌরজগতে ঢুকে এমন সব কাণ্ড ঘটাচ্ছে যা দেখে তাবর তাবর বিজ্ঞানীরাও রীতিমতো হতবাক। তো গল্পটা শুরু হয় 2025 সালের 1 জুলাই। অ্যাটলাস টেলিস্কোপ যখন প্রথম একে খুঁজে পায়, তখন থেকেই বিজ্ঞানীরা বুঝে গিয়েছিলেন যে এটা সাধারণ কিছু নয়। এর বৈশিষ্ট্যগুলো এতটাই অদ্ভুত ছিল যে প্রথম থেকেই সবার টনক নড়ে যায়। এটা শুধু মহাকাশ থেকে উড়ে আসা আর একটা পথখণ্ড নয়, এর মধ্যে বিশেষ কিছু একটা আছে। এর বিশালতাটা একবার দেখুন। আমাদের আগের যে দুজন অতিথি এসেছিল, ওমুয়ামুয়া আর বরিসভ, তাদের তুলনায় অ্যাটলাস একটা দৈত্য। প্রায় 2.5 কিলোমিটার চড়া আর গতি ঘণ্টায় 2,21,000 কিলোমিটার। কিন্তু আসল চমকটা হলো এর ভর। আগের অতিথি ওমুয়ামুয়ার চেয়ে এটা ভাবা যায় প্রায় 20,000 গুণ বেশি ভারী। এই বিশালতাটাই বলে দেয় যে আমরা কোনো সাধারণ বস্তুর কথা বলছি না। আর অ্যাটলাসের এই বিশালতাই কিন্তু একমাত্র রহস্য নয়। এর আচরণটা অনেকটা একটা মহাজাগতিক ডিটেকটিভ স্টোরির মতো। যত গভীরে যাওয়া যাচ্ছে, তত নতুন নতুন অদ্ভুত সব সূত্র বেরিয়ে আসছে। পরের সূত্রটা বোঝার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো হিলস্ফিয়ার। সহজ ভাষায় বললে এটা হলো একটা গ্রহের নিজস্ব মহাকর্ষীয় এলাকা। মানে এমন একটা অদৃশ্য সীমানা যার ভেতরে ঢুকে পড়লে ওই গ্রহের টান সূর্যের টানের চেয়েও শক্তিশালী হয়ে যায়। আর কোনো কিছু একবার এর ভেতরে ঢুকে পড়লে ব্যাস, গ্রহটা তাকে নিজের চাঁদ বানিয়ে আটকে ফেলতে পারে। আর এখানেই অ্যাটলাস সবচেয়ে অবিশ্বাস্য কাজটা করে। 2025 সালের 16ই মার্চ এটা বৃহস্পতির সেই হিলস্ফিয়ারের একদম গা ঘেঁষে বেরিয়ে যায়। দেখুন একবার সংখ্যাগুলো। হিলস্ফিয়ারের শেষ সীমানা আর অ্যাটলাসের পথের মধ্যে দূরত্বটা 0.1%-এরও কম, মানে একেবারে চুলের তফাত। এত নিখুঁতভাবে পাশ কাটিয়ে যাওয়াটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আচ্ছা, স্বাভাবিকভাবে মানে পিওরলি বাই চান্স এমন একটা ঘটনা ঘটার সম্ভাবনা ঠিক কতটা? উত্তরটা হলো মাত্র 0.04%। অন্যভাবে বললে 1 লক্ষ বারে মাত্র 4 বার এমনটা হতে পারে। এই একটা সংখ্যাই বলে দেয় যে এর যাত্রাপথটা কতটা অস্বাভাবিক। তো আসল কথাটা হলো, বিজ্ঞানীরা মনে করছেন শুধু সূর্য বা অন্য গ্রহের টানে এমনটা হওয়া সম্ভব নয়। বস্তুরা যেন বাইরে থেকে একটা অতিরিক্ত ধাক্কা পেয়েছে, এমন একটা কিছু যা এর গতিপথকে একদম নিখুঁতভাবে টিউন করে দিয়েছে। ঠিক এমনভাবে যাতে এটা বৃহস্পতির একদম কাছে যায়, কিন্তু ওর মহাকর্ষের ফাঁদে ধরা না পড়ে। কিন্তু কেন এই অদ্ভুত যাত্রা? এই পথে চলতে চলতে দস্তুটি আখের কি রেখে যাচ্ছে পেছনে? আর এখান থেকেই আমরা এর উদ্দেশ্য নিয়ে সবচেয়ে অবাক করা তত্ত্বটার দিকে এগোতে যাচ্ছি। সাধারণত কি হয়, যে কোনো ধূমকেতু যখন সূর্যের সবচেয়ে কাছে আসে, তখন গরমের সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। কিন্তু অ্যাটলাস, সে এখানেও সব নিয়ম ভেঙে দিল। 30শে অক্টোবর, যখন ওটা সূর্যের সবচেয়ে কাছে, তখন প্রায় শান্ত। অথচ কয়েক সপ্তাহ পর, যখন ওটা সূর্য থেকে দূরে সরে যাচ্ছে আর ঠান্ডা হয়ে যাওয়ার কথা, ঠিক তখনই ঘটল এক বিশাল বিস্ফোরণ। আর জলীয় বাষ্প বেরোনোর পরিমাণ এক লাফে 40 গুণ বেড়ে গেল। বিজ্ঞানীরা এর একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন যাকে বলে থার্মাল ল্যাগ। ব্যাপারটা কি? কোটি কোটি বছর ধরে মহাকাশের রেডিয়েশনের ফলে এর ওপরের দিকে 10-15 মিটারের একটা শক্ত কঠিন আস্তরণ তৈরি হয়ে গেছে। এই আস্তরণটা একটা কম্বলের মতো কাজ করেছে। সূর্যের তাপকে সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকতে দেয়নি। তাপটা ধীরে ধীরে ভেতরে গিয়ে যখন ভেতরের প্রাচীন বরফকে গলিয়েছে, তখনই এই বিশাল বিস্ফোরণটা ঘটেছে। আর সেই প্রাচীন বরফের ভেতর থেকে যা বেরিয়ে এসেছে তা ট্রুলি বিস্ময়কর। শুধু বিপুল পরিমাণে জলীয় বাষ্প বা কার্বন ডাইঅক্সাইড নয়, প্রথমবারের মতো কোনো ইন্টারস্টেলার ধূমকেতুতে পাওয়া গেছে মিথেন। সাথে আছে হাইড্রোজেন সায়ানাইড, ফর্মালডিহাইড, অ্যামোনিয়া আর রেকর্ড ভাঙা পরিমাণে মিথানল। এগুলো কি জানেন? এগুলোই হলো প্রিবায়োটিক মলিকিউল,
মানে প্রাণের সৃষ্টির জন্য যে রাসায়নিক উপাদানগুলো দরকার ঠিক সেইগুলো, ঠিক যেভাবে কোটি কোটি বছর আগে আমাদের পৃথিবীতে প্রাণের শুরু হয়েছিল। এইসব অদ্ভুত ঘটনাগুলো আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে। 3I অ্যাটলাস কি শুধুই একটা অদ্ভুত প্রাকৃতিক ধূমকেতু, নাকি এর পেছনে আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে? এটা কি আসলে একটা মহাকাশযান? হার্ভার্ড ইউনিভার্সিটির বিখ্যাত অধ্যাপক আভি লোয়েব ঠিক এই প্রশ্নটাই তুলেছেন। তিনি এই বস্তুটার উপর কড়া নজর রাখছেন আর এর মধ্যে ২২টারও বেশি অস্বাভাবিক জিনিস খুঁজে পেয়েছেন, যা প্রাকৃতিক নিয়মে ব্যাখ্যা করা খুবই কঠিন। তার মতে এর যাত্রাপথটা এতটাই নিখুঁত যে মনে হয় কোনো বুদ্ধিমান সত্তা এটাকে নিয়ন্ত্রণ করছে। চলুন লোয়েবের কিছু সবচেয়ে শক্তিশালী যুক্তির দিকে তাকানো যাক। যেমন, এটা আমাদের সৌরজগতের গ্রহগুলোর কক্ষপথের সমতলে ঢুকেছে, যার সম্ভাবনা মাত্র 0.2%। এর থেকে যে গ্যাস বেরোচ্ছে সেই 3টি জেট একে অপরের সাথে একদম পারফেক্ট 120 ডিগ্রি কোণ করে আছে, যা প্রকৃতিতে সচরাচর দেখা যায় না। এমনকি এর মধ্যে নিকেল আর লোহার যে অনুপাত পাওয়া গেছে তা প্রাকৃতিক পাথরের চেয়ে কারখানায় তৈরি সংকর ধাতুর সাথে বেশি মেলে। তবে সব বিজ্ঞানী কিন্তু লোয়েবের সঙ্গে একমত নন। পেন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক জেসন রাইটের একটা সম্পূর্ণ ভিন্ন কিন্তু বেশ জোরালো ব্যাখ্যা দিয়েছেন। অধ্যাপক রাইটের যুক্তিটা কিন্তু খুব সহজ এবং সোজাসাপটা। তিনি বলছেন, দেখুন, বস্তুটার একটা মাথা আছে, একটা লেজ আছে, আর এটা থেকে গ্যাস আর জল বেরোচ্ছে, মানে এটা একটা ধূমকেতুর মতোই আচরণ করছে। এর যে অদ্ভুত বৈশিষ্ট্যগুলো, সেগুলো আসলে এটাই প্রমাণ করে যে এটা অন্য কোনো নক্ষত্রমণ্ডলে একদম অন্যরকম একটা পরিবেশে তৈরি হয়েছে। তাই এর আচরণ অদ্ভুত। এই অদ্ভুত আচরণটাই ওর ভিন গ্রহের পরিচয়, ওর কৃত্রিম হওয়ার প্রমাণ নয়। তো বিতর্কটা থাক, চলুন এবার একটু বড় ছবির দিকে তাকাই। এই বস্তুটার উৎস যাই হোক না কেন, প্রাকৃতিক বা কৃত্রিম, এর কার্যকলাপ আমাদের নিজেদের অস্তিত্ব নিয়েই নতুন করে ভাবতে বাধ্য করছে। কারণ আসল ব্যাপারটা হলো, এটা ইচ্ছাকৃতভাবে আসুক বা প্রাকৃতিক নিয়মে, 3I অ্যাটলাস কিন্তু একটাই কাজ করছে। একজন আন্তঃনাক্ষত্রিক মালির মতো আমাদের সৌরজগতের এদিক ওদিক প্রাণের রাসায়নিক বীজ ছড়িয়ে দিচ্ছে। আর কে জানে, হয়তো ঠিক এভাবেই 400 কোটি বছর আগে আমাদের পৃথিবীতেও প্রাণের সূচনা হয়েছিল। আর এটাই আমাদের শেষ পর্যন্ত একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি আমাদের নিজেদের জীবনের গল্পটাও অন্য কোনো নক্ষত্রের পাঠানো বীজ থেকে শুরু হয়ে থাকে, তাহলে আমরা যে ভিনগ্রহীদের যুগ যুগ ধরে খুঁজে চলেছি, তারা হয়তো অন্য কোথাও নেই, হয়তো আমরাই সেই ভিনগ্রহী।